আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছে সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে কথা বলতে এসে হঠাৎ করে ভারত বাংলাদেশ সীমান্ত অস্থিরতা প্রসঙ্গে একযোগে যেন সারা দেশের সীমান্ত অস্থির হয়ে উঠছে। কেন অস্থির হয়ে উঠছে? সাম্প্রতিক সময় বিশেষ করে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে এবং অনুপ্রবেশ বা আরো অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে সীমান্তে অস্থিরতা বিরাজ করছে। আমরা বিশ্ব নাগরিক, বাংলাদেশের নাগরিক হই বা ভারতের নাগরিক হই, যেটি হোক, যদি কেউ অন্যায় করে, বিএসএফ যদি অন্যায় করে কিংবা বিজিবি যদি অন্যায় করে, সেই অন্যায়কে আপনি যদি ভারতীয় নাগরিকও হন এবং বিবেকবান নাগরিক হন, আপনার বিএসএফ এর অন্যায়কে আপনি সমর্থন করবেন না। আমি বাংলাদেশের নাগরিক, আমার বিজিবি যদি অন্যায় করে সেটিকে আমি সমর্থন করব না। এটি আমাদের বিশ্বের সুনাগরিকের কর্তব্য হওয়া উচিত। সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে এই যে কাঁটাতারের বেড়া নিয়ে বিশেষ করে বিএসএফ এর অগ্রাসী ভূমিকা। নোম্যান্স ল্যান্ডের একটা এলাকা আছে 150 গজ। 150 গজ থেকে ভেতরে এসে কখনো কখনো কোনো কোনো জায়গায় বেড়া দেবার একটা প্রবণতা দেখা যাচ্ছে বা দেখা গেছে, যার দরুন বিজিবির সঙ্গে বিএসএফ এর একটা কেওয়াজ লেগে গেছে অনেক জায়গায়। এই কারণে সারা দেশে সীমান্ত উত্তেজনা আসলে বিরাজ করছে। আমরা একটু দেখে নেই যে সারা দেশে কোথায় কিভাবে কি ঘটছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সীমান্ত রক্ষী বাহিনী কতটা আপোষহীন তার এক চরম দৃষ্টান্ত তৈরি হয়েছে দেশের লালমনিরহাট সীমান্তে। সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে চলমান এক তীব্র উত্তেজনার পারদ এখন আকাশচুম্বী। আর এই পরিস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রয়েছে সর্বোচ্চ সতর্কতায়। সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর সঙ্গে এক তুমুল উত্তেজনা তৈরি হয়। শুধু লালমনিরহাটে নয়, এর পাশাপাশি সিলেট সীমান্তেও চোরা কারবারিদের লক্ষ্য করে পাল্টাপাল্টি গুলির ঘটনা আমাদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। চোরা কারবারি কারা? বাংলাদেশের চোরা কারবারি গুলি করেছে। এই যে সীমান্তে গুলি করে, বিএসএফ গুলি করে, একটা বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ আছে। ভারতের সীমান্ত তো আসলে এমন অবস্থানটা এমন যে শুট অ্যাট সাইট, অর্থাৎ দেখা মাত্র গুলি করতে হবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের চোরা কারবারিরা এই শুট অ্যাট সাইট জোনে যায় কেন? আপনি শুট অ্যাট সাইট জোনে যাবেন, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ গুলি করবে, আর আমি সীমান্ত হত্যা করে গলা ফাটাবো। এটি আমার নিঃসন্দেহে অন্যায়। এটি যেমন আমার অন্যায়, ঠিক তেমনি এই যে বিএসএফ 150 গজের মধ্যে ঢুকে বেড়া দেবে, সেটাও কিন্তু কাম্য নয়। শুধু লালমনিরহাট নয়, এর পাশাপাশি সিলেট সীমান্তেও চোরা কারবারিদের লক্ষ্য করে পাল্টাপাল্টি গুলির ঘটনা আমাদের উদ্বেগকে বাড়িয়ে দিয়েছে। তবে স্বস্তির খবর এটাই যে গত শুক্রবার পাটগ্রামে বিজিবির তীব্র বাধা এবং অনড় অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিতর্কিত কোনো বেড়া নির্মাণ না করে পিছু হটতে বাধ্য হয়েছে বিএসএফ পিছু হটলেও সীমান্ত জুড়ে এখন এক থমথমে অবস্থা বিরাজ করছে। অন্যদিকে সিলেটে সাম্প্রতিক গোলাগুলির পর উত্তেজনা কিছুটা কমলেও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বহুগুণ জোরদার করা হয়েছে। শুধু এই দুই অঞ্চলই নয়, নেত্রকোনা, কুষ্টিয়া, রাজশাহী সহ দেশের সমস্ত সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রুখতে এবং উত্তেজনা প্রশমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। গত শুক্রবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঐতিহাসিক দহগ্রাম সীমান্তে বিশেষ করে 3 বিঘা করিডোর এলাকায় এক অভূতপূর্ব এবং বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। সেখানে আন্তর্জাতিক সীমান্ত আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শূন্য রেখায় বা নোম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। নিঃসন্দেহে বিএসএফ এই কাজটা অন্যায় করছে। তারা মাপজোক না করে কি ঢুকে পড়ছে? যদি ঢুকে পড়ে, নিঃসন্দেহে
এটি একটি অন্যায় কাজ। আর এই ঘটনাকে কেন্দ্র করেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে তুমুল উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি এক পর্যায়ে এতটাই শোচনীয় রূপ নেয় যে উভয় পক্ষ একে অপরের দিকে সরাসরি ভারী অস্ত্র তাক করে মুখোমুখি অবস্থান নেয়। চিন্তা করেছেন? মানে একটা যুদ্ধাঙ্গদেহী অবস্থা, যুদ্ধ লাগলো বলে, সীমান্ত যুদ্ধ লাগলো বলে অবস্থাটা কিন্তু এমন দাঁড়িয়ে গেছে। যে কোনো মুহূর্তে যুদ্ধ বেঁধে যাওয়ার মতো এই যুদ্ধাঙ্গদেহী পরিবেশের সৃষ্টি হয়। কিন্তু পরবর্তীতে বিজিবির অকুতোভয় এবং অনড় অবস্থানের কারণে বিএসএফ তাদের অবৈধ কাজ বন্ধ করতে এবং পিছু হটতে বাধ্য হয়। স্থানীয় বাসিন্দা এবং বিজিবি সদস্যদের কাছ থেকে প্রাপ্ত নিখুঁত বিবরণ শুনলে আপনারা বুঝতে পারবেন যে সেদিন সেখানে ঠিক কি ঘটেছিল। শুক্রবার 3 বিঘা করিডোরের 7 নম্বর পিলারের 30 নম্বর সাব পিলার সংলগ্ন সীমান্ত শূন্য রেখা বা জিরো লাইনের মাত্র 10 থেকে 20 গজের মধ্যে এই ঘটনা ঘটে। অথচ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যেখানে 150 গজের ভেতরে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ নিষিদ্ধ, সেখানে মাত্র 10 থেকে 20 গজের ভেতরে ভারতীয় একাধিক দপ্তরের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শ্রমিক নিয়ে পরিমাপের কাজ শুরু করে বিএসএফ। তারা আন্তর্জাতিক সীমান্ত আইন সম্পূর্ণ অমান্য করে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্দেশ্যে সেখানে 3 থেকে 4 ফুট উচ্চতার বাঁশের খুঁটি স্থাপন করতে থাকে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় ছিল এই বেআইনি কাজটির সময় ভারতের পশ্চিমবঙ্গের 174 বিএসএফ ব্যাটালিয়নের ভীম ক্যাম্পের অন্তত 70 থেকে 80 জন সশস্ত্র বিএসএফ সদস্য সেই শ্রমিক ও কর্মকর্তাদের চারপাশ থেকে পাহারা দিচ্ছিলেন। অর্থাৎ তারা পূর্ণ প্রস্তুতি নিয়েই এসেছিল। তবে বাংলাদেশের সীমান্ত যে কতটা সুরক্ষিত তা প্রমাণ হলো ঠিক এর পরপরই। এই খবর পাওয়া মাত্রই বিজিবির পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার সুলেমান আলী তাৎক্ষণিক এক মুহূর্ত সময় নষ্ট না করেই টহল দল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। তিনি অত্যন্ত সাহসিকতার সাথে বিএসএফ এর এই বেআইনি পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু বিএসএফ বিজিবির এই আইনসম্মত আপত্তিকে সম্পূর্ণ উপেক্ষা করে তাদের কাজ চালিয়ে যেতে থাকে। যখন বিএসএফ বিজিবির কথায় কান দিচ্ছিল না, ঠিক তখনই বিজিবি এক চরম ও কড়া সতর্কতা জারি করে। সীমান্ত রক্ষায় বিজিবি সেখানে 4 থেকে 5টি পৃথক সেকশনে বিভক্ত হয়ে যায় এবং ভারী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সম্পূর্ণ প্রতিরোধমুখী রণপ্রস্তুতি বা ডিফেন্সিভ পজিশন গ্রহণ করে। বিজিবির এই অসম সাহসী এবং তীব্র রণপ্রস্তুতি দেখে বিএসএফ থতমত খেয়ে যায়। বিএসএফ ভাবতেও পারেনি যে বিজিবি অস্ত্র তাক করে বসবে। বিজিবি অস্ত্র তাক করেই বসেছিল। তারা বুঝতে পারে যে বাংলাদেশ 1 ইঞ্চি জমি ছেড়ে কথা বলবে না। এরপর বিএসএফও পাল্টা অবস্থান নিলে সীমান্তে এক চরম যুদ্ধাঙ্গদেহী পরিস্থিতির সৃষ্টি হয়। অর্থাৎ বিজিবি এবং বিএসএফ অস্ত্র তাক করে ফেলেছিল। সেখানে রক্তক্ষয়ী একটা সংঘর্ষ হতে যাচ্ছিল প্রায়। এই চরম উত্তেজনাকর পরিস্থিতির কারণে সীমান্তবর্তী দহগ্রাম ইউনিয়নের সাধারণ বাসিন্দারা চরম আতঙ্ক এবং গভীর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পড়েন। তারা ঘর বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েন। তবে বিজিবির এই বীরত্বপূর্ণ অবস্থানের সুফল আসে সেই রাতেই। পরবর্তীতে রাত 8টার দিকে পরিস্থিতি সামাল দিতে বিজিবি ও বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক জরুরি টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়। এই ফোন আলাপে বাংলাদেশের পক্ষে 51 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান এবং ভারতের পক্ষে 174 বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট বিনোদ রেধু সরাসরি কথা বলেন। বিজিবি সূত্রে জানা গেছে, টেলিফোনে আলাপকালে বিজিবির কঠোর প্রতিবাদের মুখে বিএসএফ সীমান্ত উত্তেজনা নিরসনে তাদের এই বিতর্কিত বেড়া নির্মাণের কাজ স্থগিত করার স্পষ্ট আশ্বাস দেয়। এই আশ্বাসের পরপরই ঘটনাস্থল থেকে বিজিবি এবং বিএসএফ সদস্যরা নিজ নিজ ক্যাম্পে ফিরে যান এবং রাত 8টা 15 দীর্ঘ সময় উত্তেজনা শেষে পরিস্থিতি শান্ত হয়। এই পুরো ঘটনা প্রসঙ্গে বিজিবি 51 ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান অত্যন্ত কড়া ভাষায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে বিএসএফ যদি শূন্য রেখায় কোনো ধরনের কাজ করার চেষ্টা করে তবে বিজিবি তা কোনো অবস্থাতেই মেনে নেবে না। পরিস্থিতি স্বাভাবিক করতে
পরবর্তীতে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটি আনুষ্ঠানিক পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছিল বিজিবির পক্ষ থেকে, কিন্তু বিএসএফ রহস্যজনকভাবে তাতে সাড়া দেয়নি। তবে স্বস্তির বিষয় হলো বর্তমানে ওই সীমান্ত এলাকা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক রয়েছে। বিজিবি সেখানে 24 ঘন্টা চোখ খোলা রাখছে। লালমনিরহাটের পর এবার নজর দেওয়া যাক দেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট সীমান্তে। সম্প্রতি বিজিবি এবং বিএসএফ এর মধ্যে এক তীব্র গোলাগুলির ঘটনার পর সিলেট সীমান্তে নতুন করে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তবে আপাত দৃষ্টিতে শান্ত মনে হলেও সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি এখন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত 18 মে বিকেলের সেই চাঞ্চল্যকর ঘটনাটি। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে কোনো ধরনের উস্কানি ছাড়াই আচমকা বাংলাদেশের অভ্যন্তরে গুলি ছুড়েছিল বিএসএফ, কিন্তু বিজিবি সেদিন এক বিন্দু পিছু হটেনি। ভারতীয় বাহিনীর এই অন্যায্য ও অগ্রাসী গুলির তাৎক্ষণিক ও দাঁত ভাঙ্গা জবাব দিয়ে পাল্টা গুলি ছোড়ে বিজিবি। আর বিজিবির সেই বজ্র কঠিন ও আক্রমণাত্মক জবাবের মুখে নিজেদের অগ্রাসী অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। কোনো ধরনের উস্কানি ছাড়া বিএসএফ বাংলাদেশ সীমান্তে গুলি করবে কেন? নোম্যান্স ল্যান্ডে যদি কেউ যায়, নোম্যান্স ল্যান্ড কোনো ম্যান যায়, সেখানে গুলি করুন। আপনার যেহেতু শুট অ্যান্ড সাইড নীতি আছে, গুলি করুন কিংবা তাকে বোঝান। প্রাণহানি রোধে বোঝাতে হতে পারে, আপনি ধরে নিয়ে তাকে বোঝান যে ভাই তুমি এখানে কেন এসছো, দাদা তুমি এখানে কেন এসছো, তুমি আর আসবা না, এবার মাফ করে দিলাম। কিন্তু শুট অ্যাট সাইড বলতে, শুট অ্যাট সাইড জিনিসটা সাধারণত ঘোষণা করা হয় মানুষ যাতে এই কাজটা না করে, সেই জোনে যাতে না যায়। কিন্তু তা এর অর্থ এই নয় যে প্রাণহানি করা, প্রাণহানি এড়ানো যায়। তো এই বিষয়ে বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক পরিষ্কার জানিয়েছেন যে সীমান্তে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত টহল আগের চেয়ে বহুগুণ জোরদার করা হয়েছে। শুধু তাই নয়, সংবেদনশীল সীমান্ত পয়েন্টগুলোতে টহলরত বিজিবি সদস্যের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। বর্তমানে দিন ও রাত সমান্তালে 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন টহল পরিচালনা করছে বিজিবি, যাতে কোনো শত্রু বা চোরা কারবারি দেশের সীমানায় আঘাত আনতে না পারে। সুতরাং দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় যে ভারতের বিএসএফ দেশের বিভিন্ন সীমান্তে কাঁটাতার বেড়া নির্মাণ বা নজরদারি বাড়ানোর মাধ্যমে এক ধরনের চাপ সৃষ্টি করলেও বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির অদম্য সাহস ও রণপ্রস্তুতির কাছে তাদের সেই চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। পাটগ্রাম ও সিলেটে বিজিবির তাৎক্ষণিক ও বীরত্বপূর্ণ জবাব প্রমাণ করে যে বাংলাদেশের সীমান্ত অনেক বেশি সুরক্ষিত। আমাদের বিজিবি জওয়ানরা দিনরাত এক করে সীমান্ত পাহারা দিচ্ছেন বলেই আমরা দেশের ভেতরে শান্তিতে ঘুমাতে পারছি। যাই হোক, আমাদের সীমান্তে উত্তেজনা আছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে কাঁটাতারের বেড়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল কদিন আগে, আবার যে কোনো সময় উত্তেজনা তৈরি হতে পারে। কারণ ভারতের বাকি যে কাঁটাতারের বেড়া দেওয়া বাকি আছে যে এলাকাটা, সেই এলাকাটায় নতুন করে বেড়া দেওয়া এবং আগামী অল্প কিছু দিনের মধ্যেই, কয়েক মাস বা এক বছরের মধ্যেই বেড়া কমপ্লিট করবে এবং এই বেড়া কমপ্লিট করতে গিয়ে উত্তেজনা তৈরি হবে সীমান্তে। আরেকটি উত্তেজনা তৈরি হবে পুশিন, ওপার থেকে পুশ ব্যাক করবে। অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে যারা আছে, দুদেশের শৃঙ্খলা বাহিনী বিজিবি বিএসএফ এর সম্মতিতে বিজিবিকে যদি বিএসএফ তুলে দেয়, মানুষ অবৈধ অনুপ্রবেশকারী, ভিসা পাসপোর্ট নেই, প্রমাণ সাপেক্ষে নাই, তুলে দিল, সেটি আলাদা কথা। কিন্তু রাতের অন্ধকারে যদি অবৈধভাবে পুশব্যাক করে, সেটি কিন্তু আরেকটি অন্যায়ের কারণ হবে এবং সামনে এই পুশব্যাক এবং কাঁটাতারের বেড়াকে কেন্দ্র করে সীমান্ত উত্তেজনা আরও বাড়তে পারে। সব সীমান্তে বেড়াটা হোক আলোচনা সাপেক্ষে, পুশব্যাকটা যদি করতে হয় বাংলাদেশি প্রমাণ দিয়ে, বাংলাদেশিদের হাতে, বিজিবির হাতে প্রমাণ সহ যে এটি বাংলাদেশি, তার পাসপোর্ট নেই, ভিসা নেই, সে যে বাংলাদেশি,
এটি কিভাবে নিশ্চিত হব? সে যে বাংলাদেশ থেকে গেছে এর প্রমাণটা কিভাবে নিশ্চিত হব? এই যথাযথ নিশ্চিত করে এই পুশ ব্যাক পুশ ইন যেটি হোক না কেন হওয়া উচিত। আমরা প্রত্যাশা করি সীমান্তে উত্তেজনা নয়, দেশে শান্তি বিরাজ করুক। কারোই অন্যায় গ্রহণযোগ্য নয়, সেটা বিএসএফ, সেটা বিজিবি। আমরা ন্যায়ের পথে থাকি, এটাই প্রত্যাশা। গত 2 দিনে বাংলাদেশে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এর ভিতরে একটি ঘটনা যেটা দেখলে আপনাদের মনে প্রশান্তি আসবে, আত্মা শান্তি পাবে। আর একটা ঘটনা যেটা দেখার পরে ক্ষোভে বিক্ষোভে আপনাদের হৃদয়টা বিদীর্ণ হয়ে যাবে। আমি এই দুটি বিষয় নিয়েই আপনাদের সাথে আজকে একটু ছোট্ট করে কথা বলবো। প্রথম কথা আসি, আগে যেটা আপনাদের হৃদয় বিদীর্ণ হয়ে যাবে, বিক্ষোভে আপনারা ফেটে পড়বেন, ঘৃণা উৎপাদিত হবে, সেই কথাটি আগে একটু আসি। তারপরে যেটা দেখলে আপনাদের মনে শান্তি আসবে সেইটা পরে ভিডিও সহ দেখাবো। নাসিরউদ্দিন পাটোয়ারি সে তো প্রত্যেক শুক্রবারে এক এক জায়গায় গিয়ে জুমার নামাজ আদায় করে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবারে গিয়েছিল ঝিনাইদহে। ঝিনাইদহে সে জুমার নামাজ পড়ে যখন বের হচ্ছে, বের হবার পরপরই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যিনি আহ্বায়ক, এই ব্যক্তির নেতৃত্বে যুব দলের আরো কতিপয় মাস্তান দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার সঙ্গীদের উপরে হামলা চালায়, নির্মমভাবে হামলা চালায়, আক্রমণ করে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিল, ঘুষি, চর থাপ্পড় দেয় এবং তার অন্যান্য সঙ্গীদেরকে পিটিয়ে আহত করে এবং রক্তাক্ত করে। এখন কথা হচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে এই আক্রমণটা কেন হচ্ছে? নাসিরউদ্দিন পাটোয়ারি কি কাউকে ডিম ছুঁড়ে মেরেছে? সে কি কারোর উপরে আঘাত করেছে, আক্রমণ করেছে? কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনাকে শারীরিকভাবে লাঞ্ছিত না করে, আক্রমণ না করে, আপনার উপরে ধারালো অস্ত্রশস্ত্র বা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে না বসে, আপনি ততক্ষণ পর্যন্ত তাকে আক্রমণ করতে পারেন না। যদি আপনি সেটা করেন তাহলে আপনি সন্ত্রাস। আপনার সংজ্ঞা সরাসরি আপনি সন্ত্রাসের ভিতরে পড়ে যাবেন। তো এই নাসিরউদ্দিন পাটোয়ারি সে তার কথার ভিতরে, তার কথার মাধ্যমে মাঝে মাঝে সীমা ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, সে তো তার মুখের মাধ্যমে বলছে, সে তো কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করছে না, কাউকে ক্ষতিগ্রস্ত করছে না, কারো রক্তাক্ত করছে না, সে তার মুখ দিয়ে আক্রমণ করছে। তো আপনার কাছে যদি যুক্তি থাকে, আপনি তার থেকে আরো বেশি পরিমাণ যুক্তি নিয়ে আপনি তার উপরে ঝাঁপিয়ে পড়েন, মুখ দিয়ে ঝাঁপিয়ে পড়েন। 1000 বার আপনি তাকে যুক্তি দিয়ে আপনি তাকে পরাস্ত করার চেষ্টা করেন, কেউ তো বাধা দেবে না। যেমন এই যে রাশেদ খান, পল্টিবাজ নেতা আর কি, ডিগবাজ, এই ছোট্ট কালকের ছেলেটা খুব রাজনীতিবিদ হয়ে গেছে এখন, একেবারে পুরা পল্টিবাজ। মানে মুনাফেকের যে আলামত 4টা, এই 4টা আলামতই এই ছেলের ভিতরে আছে। পুরা মুনাফেক বললে আব্দুল্লাহ বিন উবাই যদি আপনারা কাউকে মনে করেন, এই ছেলেকে দেখে নিন। একটা সিটের লোভে, জাস্ট একটা সিটের লোভে, একটা এমপির লোভে নিজের দল, গোছানো একটা দল, আহারে সেই দলটা ছেড়ে নুরুল হক নূরকে, ওই নুরুল হক নূরও এই কাজ করেছে, আর এই রাশেদও সেই একই কাজ করছে, করে বিএনপির কাছে, বিএনপির ছায়ার তলে লুঙ্গির নিচে ঢুকে গিয়ে সেখান থেকে একটা আসন বাগিয়ে নিয়েছে। তারপরে তো জনগণ লাথি দিয়ে তাড়িয়ে দিয়েছে। এই সমস্ত চরিত্রহীন ছেলেপেলেকে জনগণ ভোট দেয়। সে এখন নব্য বিএনপি হয়েছে। এখন আসলে আদতেও বিএনপি নাকি গণ অধিকারী আছে আমাদের জানা নাই, পরিষ্কার তো করে না, গুপ্ত, 1 নাম্বার গুপ্ত। নাসিরউদ্দিন পাটোয়ারি আগেই বলেছি যে তাকে আপনি যুক্তি দেন, যুক্তি দিয়ে তাকে আপনি মৌখিকভাবে আক্রমণ করেন, সে মৌখিকভাবে আক্রমণ করছে, আপনিও মৌখিকভাবে আক্রমণ করবেন। যখন সে আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে অস্ত্র নিয়ে, তখন আপনি তাকে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়বেন তার উপরে। কিন্তু আমরা তার উল্টা দেখছি। এই রাশেদ খান, সে জামাত ইসলামকে বা এনসিপির ছেলে মেয়েদেরকে অমানুষ বা শুয়োরের বাচ্চা ইত্যাদি শব্দে সে ভূষিত করার চেষ্টা করছে। মনে পড়ে আমাদের নিঝুম মজুমদার এই রাশেদকে একদিন টক শোতে ঠিক এই ভাষায় গালিগালাজ করেছিল। এই ধরনের কারণে আমি বেয়াদবদের সাথে টক শোতে আসি নাই। ওকে যদি পেতাম, শোনেন, ওকে যদি সামনে পেতাম না, লিসেন টু মি, সেদিন রাশেদের চেহারা আমরা দেখেছিলাম, ঠিক একেবারে ওই যে পুষি বিড়াল আছে না, ওই পুষি বিড়ালের মতো শুকাইয়ে একেবারে ওই পিসপুস ম্যাও 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 করতেছিল এই রাশেদ। সেই রাশেদ এখন অন্যদেরকে অমানুষ বলছে বা ওই
পারের বাচ্চা বলছে। রাস্তা দিয়ে যে সময় শুয়োরের বাচ্চা হেঁটে যায় না, এদেরকে যদি আপনি মানুষের বাচ্চা হিসেবে দেখেন, আপনি ভুল দেখবেন। আজকে কতিপয় ব্যক্তি শুয়োরের বাচ্চার মতো রাজনীতি করছে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি একটি বক্তব্য দিয়েছিলাম, গাঁজা না খাইলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। আমার কাছে মনে হয় যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো মানুষের বাচ্চা হতে পারে না। কোন মানুষের বাচ্চা তারেক রহমানকে নিয়ে এই ধরনের মন্তব্য করতে পারে না। যাই হোক, এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে এই আক্রমণ করার পরে নাসিরউদ্দিন পাটোয়ারি থানায় বসে থেকে ছাত্রদল, যুবদল এদের বিরুদ্ধে মামলা না নেওয়া পর্যন্ত সে থানা থেকে বের হয়নি, ঝিনাইদহ সদর থানায়। এখন এই মামলা করে যখন চলে এসেছে, তখন দেখুন আজকে ছাত্রদল, যুবদল এরা কি করেছে দেখুন একটু আগে ভিডিওটা। এই যদি হয় একটা শাসক দলের অবস্থা, যারা ক্ষমতায় আছে তারা থানায় আক্রমণ করে থানা ভাঙচুর করছে, তাদের নামে মামলা প্রত্যাহার করতে হবে। চিন্তা করুন কোন পর্যায়ে চলে গেছে। এদের দ্বারা এই দেশ কি আশা করতে পারে? এরা কি এই জাতিকে কি দেবে? মামলা হয়েছে, তারাও কিন্তু উল্টা নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির 22 জনের নামে মামলা করেছে। তাহলে মিটে গেল, তারাও মামলা করেছে। হামলাটা তো তোমরা করেছো ভাই, হামলা তো এনসিপি করে নাই। এনসিপির উপরে তোমাদের হামলা কেন করতে হলো? এত হঠাৎ করে পেশি শক্তি বেড়ে গেল, এত গায়ের জোর বেড়ে গেল যে এনসিপির উপর হামলা করলে আবার তার উপরে মামলা করলে 22 জনের নামে। আচ্ছা, মামলা করেই শুধু ক্ষান্ত নয়, এই তাদের নামে যে মামলা হয়েছে এই মামলা প্রত্যাহার করার দাবি নিয়ে থানায় যে এইভাবে আক্রমণ করেছে, চিন্তা করতে পেরেছেন? এই থানা এখন কাদের? থানা তো এখন তাদের, বিএনপির। তাহলে এটা তো আগলে রাখা তাদের দায়িত্ব। তাহলে বেড়া যখন ক্ষেত খায়, রক্ষক যখন ভক্ষক হয়, তখন আর কিছু থাকে? এদেশের আইন শৃঙ্খলা আর থাকে? আইন শৃঙ্খলা কোন পর্যায়ে চলে গেছে এবার চিন্তা করেন। এই হলো বর্তমান ছাত্র দল এবং যুব দলের অবস্থা, বিএনপির অবস্থা। যাই হোক, এবার চলেন আমরা ওই যে চক্ষু শীতলকারী, অন্তরে প্রশান্তি দানকারী একটি ভিডিও দেখব। ভিডিওটার ছোট্ট একটু কথা আগে বলে নেই, তারপরে ভিডিও দেখে শেষ করে দেব। দহগ্রাম সীমান্তে বিএসএফ বিজিবিকে না জানিয়ে সেখানে জোর করে খুঁটি কাটতে এসেছিল সীমান্তের 150 গজের ভিতরে। আপনারা জানেন আন্তর্জাতিক সীমানা যে আইন আছে, এই আইন অনুযায়ী উভয় দেশ, পার্শ্ববর্তী সীমান্তবর্তী দেশগুলো তাদের নিজস্ব জমি থেকে 150 গজ জায়গা রেখে তার ভিতরে 150 গজের ভিতরে সীমানা চিহ্নিত করতে হয়। তাহলে 150 গজ 300 গজ জায়গা মাঝখানে পড়ে থাকে, ওইটা হচ্ছে 0 পয়েন্ট বলে। তো দুই দলই ফেলে রেখেছে, দুই দেশই। বিএসএফ বিজিবিকে না জানিয়ে গতকাল তারা এসেছিল চোরের মতো খুঁটি কাটতে। এই খবর পেয়েছে ভাই বিজিবি পাওয়ার পরে ছুটে গেছে। প্রথমত ছুটে যাওয়ার পরে তারা প্রথমে বাধা দিয়েছে, বলছে খুঁটি কাটতে দেবো না, খুঁটি তুলতে বাধ্য করেছে। বিএসএফ খুঁটি তুলতে বাধ্য হয়েছে। এই যে বাধ্য যে করেছে, বিজিবির শব্দ চয়ন দেখুন, মানে এখানে ওই যে বিএসএফ কি কোন থোড়াই কেয়ার, নো থোড়াই কেয়ার, ডোন্ট কেয়ার, কোনো থোড়াই কেয়ার করা নাই। দেখুন কি ভাষায় তাকে শাসিয়েছে। এর ভিতরে ভাবছে যে দাদা আমরা বড় দেশ, সম্ভবত যা বলবো সেটাই এখানে আইন হয়ে যাবে। কেউ একজন সম্ভবত ফটর আর একটু বেশি করেছে। এবার ওইখানে যে দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিল বিজিবির, তার দেখুন একটু ভাবটা একটু দেখুন। আপনি অতিরিক্ত কথা বলছেন, দেশ তুলে কথা বলবেন না। আপনি কি এমন হয়ে গেছেন, ভারতের একটা কি হ্যাডাম হয়ে গেছেন আপনি, দেশ তুলে কথা বলেন না। আপনার মধ্যে সেটার বাল, আমি সেটার বাল, আমার ধনের বাল একটা মিয়া, দেশ তুলে কথা বলো। তুমি কে?
তুমি কি দেশের কে ওই ভারতের প্রধানমন্ত্রী নাকি তুমি? ফালতু কথাবার্তা বলতেছ। এই যে তার যে শব্দ চয়ন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে গেস্টার পোস্টার, তার যে মুভমেন্ট, এইটা দেখে বিএসএফ এর ভয়ে আত্মা থরথর করে কাঁপতে কাঁপতে তারা পরে খুঁটি ওখান থেকে তুলে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটাই বাংলাদেশ। দীর্ঘ ১৯ বছর পরে সীমান্তে এই ধরনের সাহসিকতা, বীরত্বপূর্ণ চরিত্র উপস্থাপন করলো বিজিবি। আসলে বিজিবিকে এতদিন ছোট করে রাখা হয়েছিল। রাষ্ট্র যদি প্যাট্রোনাইজ করে, যথাযথভাবে যদি এই বাহিনীটাকে সাপোর্ট প্রদান করে, তাহলে এই বাহিনী বিএসএফ এর কাছে মাথা নত করার বাহিনী নয়। এবং ভবিষ্যতে আরো কিছু আসছে, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিওতে। সেটা খুবই ইন্টারেস্টিং, চোখ রাখুন আমার এই চ্যানেলে। প্রিয় ভাই ও বোনেরা, ছাত্র দলের থানায় হামলা এবং বিজিবি কর্তৃক বিএসএফকে তাড়িয়ে দেয়া, এই দুটি বিষয় দেখে আপনাদের কেমন লেগেছে জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।